الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. صدق الله العظيم. বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দেশপ্রেমিক ও ইসলামিক 11টি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, জননন্দিত আলেমে দ্বীন ও রাজনৈতিক নেতা মওলানা মুফতি মুহাম্মদুল্লাহর নির্বাচনী জনসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত ফুলপুর তারাকান্দার গণমানুষের জননন্দিত নেতা মওলানা মুফতি মুহাম্মদুল্লাহ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী, উপস্থিত রয়েছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব ফয়সাল মাহমুদ, উপস্থিত রয়েছেন 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, ফুলপুর তারাকান্দার সর্বস্তরের নেতা কর্মী ও সম্মানিত আমার এলাকাবাসী। আজ জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে পাথুরিয়া, গোটা দেশব্যাপী গণমানুষের মধ্যে একটা পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে। স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের মানুষ এবার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ব্যবস্থায় একটি আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষা করছে এবং স্বপ্ন দেখছে মানুষ। বাংলাদেশের রাজনীতিতে বড় বড় ধরনের দুটি সমস্যা 54 বছর ধরে আসন গেড়ে বসে আছে। আমি এটাকে বলি দুইটা ভূত। বাংলাদেশের রাজনীতিতে কয় ভূত আছে? দুইটা ভূত আছে। একটা ভূতের নাম হলো নির্বাচনের আগে আমাদের দেশের প্রচলিত রাজনীতিবিদরা যেই ভূতের কাঁধে ভর করে নির্বাচনী বৈতরণী পার হয়, সেটা হলো সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র। সন্ত্রাস এবং গুন্ডামির উপর ভর করে ক্ষমতায় যাওয়ার পর তাদের কাঁধে চড়ে আরেকটা ভূত। সেই ভূতের নাম হলো দুর্নীতি এবং লুটপাট তন্ত্র। গুন্ডামি করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে লুটপাট চালায়। এইভাবেই বিগত 54 বছর ধরে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে এই গুন্ডামি আর দুর্নীতির রাজনীতির দুষ্ট চক্র মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করে, অনেক সংগ্রামের মধ্য দিয়ে, অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশটাকে স্বাধীন করেছে। একদিনে হয় নাই বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পিছনে প্রায় 214 বছরের অবিরত সংগ্রাম রয়েছে। বাংলাদেশের মানুষ 190 বছর পর্যন্ত সংগ্রাম করেছে ভিনদেশী শাসক গোষ্ঠী ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে।
বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে কলকাতার দাদাবাবু আর হিন্দু জমিদারদের বৈষম্য এবং জুলুমের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। এইভাবে তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের মানুষ লাল সবুজের এই স্বাধীন পতাকা নিজেদের আকাশে উড্ডীন করেছে। 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ যখন চূড়ান্ত স্বাধীনতা অর্জন করে, এদেশের মানুষ মনে করেছিল যে এদেশের মানুষের আর কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, এদেশের মানুষের উপর আর কোনো জুলুম, শোষণ আর বৈষম্য পরিচালিত হবে না। কারণ আগে যারা দেশ চালাতো তারা ছিল ভিনদেশী শাসক। একদল ছিল ইংরেজ, যারা 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে, বিলাত থেকে এসে, ইংল্যান্ড থেকে এসে আমাদেরকে শাসন করেছে, এজন্য তারা বৈষম্য করেছে। এরপরে দীর্ঘদিন বাংলাদেশের সাধারণ মানুষ জমিদারদের জুলুম, নির্যাতন, দিল্লির নিষ্পেষণ আর কলকাতার দাদাবাবুদের দ্বারা বৈষম্যের শিকার হয়েছে। তারা মনে করেছে তারা তো ভিনদেশী ছিল, এই জন্য আমাদের উপর জুলুম করেছে। এরপরে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা তারা বৈষম্য করেছে, কারণ তারাও ছিল ভিনদেশী শাসক। 71-এর মুক্তিযুদ্ধের বিজয়ের পর এদেশের মানুষ মনে করেছিল এখন তো আর বিদেশি কোনো শাসক নাই, এখন তো আমার দেশের মানুষ শাসন করবে, সুতরাং দেশের জাতি ভাইরা আমাদের উপরে আর শোষণ করবে না, জুলুম করবে না, বৈষম্য করবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, স্বাধীনতার পর থেকে দীর্ঘ 54 বছর পর্যন্ত এদেশের মানুষ কি দেখলো, এদেশের মানুষ কি পেল? তারা দেখলো শাসকের রং বদলেছে, শাসকের বংশ পরিচয় পরিবর্তন হয়েছে, ভিনদেশী শাসক থেকে দেশীয় শাসকের পরিবর্তন ঘটেছে, শোষণের পরিবর্তন হয় নাই, জুলুমের পরিবর্তন হয় নাই, বৈষম্যের পরিবর্তন হয় নাই। আগে জুলুম করত বিদেশিরা, 71-এর পর থেকে জুলুম আর শোষণ করেছে দেশীয় শাসকেরা। শাসনের নামে শোষণ আর ক্ষমতার নামে বৈষম্যের যাত্রা করে নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, এদেশের সাধারণ মানুষের ভাতের অধিকার আর ভোটের অধিকার নিয়ে যখন শাসক গোষ্ঠী নির্মম পরিহাস করতে শুরু করলো, চূড়ান্ত পর্যায়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর বাংলার দামাল সন্তানেরা জেগে উঠলো আমার স্কুলের কচিকাঁচা সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমার তরুণ সন্তানেরা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার নিষ্পাপ ছাত্র জনতা, প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্র জনতা, 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তারা রাজপথে নামলো, লড়াই করলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, লড়াই করলো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। মাঠে ময়দানে নেমে যখন তারা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার জন্য স্লোগান তুললো, গর্জে উঠলো জালিমের বুলেট, ঝাঁঝরে হতে লাগলো আমার বাংলা মায়ের সন্তানের বুক। গোটা বাংলার প্রতিটি জেলায় জেলায় দামাল সন্তানদের রক্তরঞ্জিত লাশ বাংলার রাজপথে পড়ে থাকলো।
এইভাবে রক্তের পর রক্ত, অনেক কান্না, অনেক চোখের অশ্রু, অনেক জীবন, অনেক মায়ের হাজারি, অনেক বাবার গগন বিদারী আত্মনাদের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সফলতা লাভ করলো এবং 2024-এর 5ই আগস্ট বাংলার মানুষ আবার নতুন করে তার স্বাধীনতার স্বাদ আস্বাদন করার স্বপ্ন দেখতে শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 24 জুলাই বিপ্লবের পর থেকে আবার দেখা গেল বাংলার ঈশান কোণে মেঘের কালো ঘন ঘটা, বাংলার পূর্বাকাশে আবার নতুন করে কাল বৈশাখীর সেই কালো মেঘ আবার জমতে শুরু করেছে। আবার সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি নিয়ে একদল মানুষ আবার বাংলাদেশে রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনবার পায়তারা করছে। তারা সেই রাজনীতির দুই ভূত কাঁধ থেকে নামাতে রাজি নয়। লুটপাট এবং দুর্নীতিও ছাড়তে রাজি না, সন্ত্রাস এবং গুন্ডামিও ছাড়তে তারা প্রস্তুত না। বাংলাদেশের মানুষ যারা বিপ্লব করে দেশটাকে মুক্ত করেছে, সেই সাধারণ ব্যবসায়ী, খেটে খাওয়া মেহনতি মানুষ, এমনকি রাস্তার ফুটপাতের যে সকল হকাররা যারা সামান্য অর্থ উপার্জন করে কোন রকম দিন গুজরান করে, তারা পর্যন্ত চাঁদাবাদীর হাত থেকে রেহাই পেল না। গোটা বাংলাদেশে শোষকের চেহারা পরিবর্তন হলো, শোষণের ধরনে কোনো পরিবর্তন হলো না। আবার সেই নতুন করে হেলমেট বাহিনী, আবার নতুন করে সেই হাতুড়ি বাহিনী, আবার নতুন করে সেই সন্ত্রাসের আনাগোনা। বাংলাদেশের মানুষের কপালে আবার চিন্তার ভাঁজ পড়ে গেল। ইতিহাসের সেই ক্রান্তিকালে বাংলাদেশের দেশ প্রেমিক 11টি রাজনৈতিক দল আমরা হাতে হাত রাখলাম, শপথ করলাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন না করা পর্যন্ত আমরা সংগ্রাম থেকে মাঠে ফিরব না। তাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠিত হয়েছে কোন নেতা, দল বা জোটের ভাগ্য করার জন্য নয়, আমাদের ঐক্য বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার পৌঁছে দেওয়ার জন্য। বাংলার মানুষ তাই আজ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যাদের বয়স 35 বছরের কোটায়, বিগত 17 বছর পর্যন্ত যারা কেউ ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পায় নাই। কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো দামি প্রার্থীর সরকার, এইভাবে ছলে বলে কৌশলে এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে নির্মম তামাশার প্রহসন করা হয়েছে। সেই বাংলাদেশের তরুণ এবং যুব প্রজন্ম আজ মুখিয়ে আছে, তারা তাদের ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চায়। ইসলামিক মুক্তির রাজপথ, খেলাফতের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমাদের পথ চলা বহুদূর। আমরা অনেক দীর্ঘ এক টার্গেটকে সামনে রেখে, সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে আমরা দৃপ্ত কদমে পথ চলতে আরম্ভ করেছি। মনে রাখবেন, এবারের নির্বাচন অতীতের নির্বাচনের মতো শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়। এবারের নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের নির্বাচন। এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত থেকে সন্ত্রাস এবং লুটপাট তন্ত্রকে বিদায় করার নির্বাচন। এবারের নির্বাচন
নির্বাচনের মাধ্যমে আমরা যদি আমাদের ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করি, আমরা যদি দেশটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, আমরা যদি বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডা সন্ত্রাসী মাস্তানদের আধিপত্যকে উৎখাত করে সৎ যোগ্য নিরীহ শিক্ষিত ভদ্র সমাজের গ্রহণযোগ্য ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় এবং মজবুত করতে হবে। মনে রাখবেন, আমরা লড়াই করে অনেক দূর অগ্রসর হয়েছি, আমাদের আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নাই। বাংলাদেশের জুলাই বিপ্লব যখন হয়েছে, তখন এদেশের মানুষ মনে করত বড় রাজনৈতিক দল ছাড়া পরিবর্তন সম্ভব না। কিন্তু জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল প্রয়োজন নাই, বড় কোন নেতা হায়ার করে আনার দরকার নাই। বিপ্লবের জন্য দেশের জনগণের ঐক্য এবং আন্তরিকতা এবং ত্যাগ আর কোরবানির প্রেরণাই বিপ্লবের জন্য যথেষ্ট। জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্র জনতা, যারা বড় কোন রাজনৈতিক দলের কর্মী ছিল না, যারা বড় কোন নেতার আসনে অলঙ্কৃত কোনদিন করে নাই, তাদের মাধ্যমে বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে। সুতরাং অতীতের যারা বড় বড় রাজনৈতিক দল, রাজনৈতিক বড় বড় দলগুলো যারা জনগণের ভাগ্য নিয়ে বারবার ছিনিমিনি খেলেছে, 17 বছর পর্যন্ত তাদের ঈদও আসে নাই, ঈদের পরে আন্দোলনও হয় না। বাংলাদেশের মানুষ ওই হাতির দাঁত দেখে সারছে, এই দাঁত দেখতেই বড়, এই দাঁত দিয়ে কোনো কিছু চাবানো যায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এলাকাবাসী, তাই আজ বাংলাদেশে পরিবর্তনের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের রাজনীতি থেকে দুইটা ভূত তাড়াইতে হবে। কয় ভূত? কারণ কয় ভূত? এক নম্বর হলো সন্ত্রাস, মাস্তানি আর গুন্ডামিকে বিতাড়িত করতে হবে। যারা সন্ত্রাসের মাধ্যমে, গুন্ডামির মাধ্যমে রাজনীতি বা নির্বাচনকে প্রভাবিত করতে চাইবে, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। বিপ্লবের বাংলাদেশে আর কেউ গুন্ডামি করে ক্ষমতার মধ্যে দখলদারিত্ব করতে পারবে না। বাংলাদেশের রাজনীতি থেকে দ্বিতীয় ভূত বিতাড়িত করতে হবে, লুটপাট আর দুর্নীতির ভূত। এদেশের মানুষ মেহনত করে, কষ্টার্জিত তিল তিল করে পয়সা জমা করে দেশের কোষাগার, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করে, আর ক্ষমতাসীনরা ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা, শত না লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে বেগম পাড়া গড়ে তুলে জনগণের ভাগ্য মেরে নিজেদের ভাগ্য গড়ে। সেই রাজনীতি আর বাংলাদেশে আমরা ফিরে আসতে দেব না। কথা ঠিক আছে? তবে এই কাজ শুধু মুখের কথা দিয়ে হবে না। সেজন্য আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে একসাথে একই দিনে দুটি নির্বাচন হবে। কয় নির্বাচন? প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট পেপার দেওয়া হবে। কয়টা ব্যালট? দুটি। একটা ব্যালট হবে সংসদ নির্বাচনের, সেই ব্যালটে প্রতীকের ছবি থাকবে, রিকশা মার্কা থাকবে, ধানের শীষ থাকবে, মই মার্কা থাকবে, কলস মার্কা থাকবে, আরো অনেক মার্কা থাকবে। এটা হলো সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনের ব্যালট থাকবে একটা, আর একটা থাকবে গণভোটের ব্যালট। গণভোটের ব্যালটে কোনো মার্কা থাকবে না, শুধু দুইটা শব্দ থাকবে, হ্যাঁ আর না। এই হলো আরেকটা ব্যালট। আমরা কি বাংলাদেশে পরিবর্তন চাই? চাই। লুটপাট তন্ত্র বিদায় করতে চাই? চাই। সন্ত্রাস এবং গুন্ডামিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করতে চাই? চাই। প্রথম কাজ হবে
তাহলে গণভোটে হ্যাঁ ব্যালটে সিল মারতে হবে। গণভোটে জোরে বলেন, গণভোটে একসাথে বলেন, গণভোটে। আর যদি বাংলাদেশের রাজনীতিতে সততা, নৈতিকতা, লুটপাট এবং দুর্নীতি বিরোধী, সন্ত্রাস এবং পেশিশক্তি আধিপত্যবাদ বিরোধী মানবিক শক্তিকে, ইসলামী শক্তিকে যদি বিজয়ী করতে চান, রিকশা মার্কায় সিল দিবেন। কোন মার্কায়? মার্কা কি? মেহনতি মানুষের মার্কা কি? বাংলাদেশের জাতীয় যানবাহন ধনীরও যানবাহন, গরিবেরও যানবাহন, গ্রামেও চলে, শহরেও চলে। ধনীরা গাড়িতে চলাচল করে যখন রাস্তাঘাটে যানজট লেগে যায়, তখন দেখে গাড়িতে করে বাড়িতে যাওয়া যাবে না, তখন বাড়িতে যাওয়ার জন্য ধনীদের শেষ আশ্রয়ের নাম হলো রিকশা। গরিবরা যখন আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না, কাজ নাই, কর্ম নাই, বেকার বেকার, সংসার চলে না, কি করবে মাথা খারাপ, শেষ পর্যন্ত ওই গরিবের জন্য চিন্তা করে যে আর কিছু হোক আর না হোক, রাস্তায় একটা রিকশা নিয়ে নেমে পড়ি। আল্লাহ পাক রিকশার মাধ্যমে একটু রুটি রুজির ব্যবস্থা করেন। কথা ঠিক না বেঠিক? তাহলে ধনীরও শেষ ভরসা রিকশা, গরিবেরও আশ্রয় রিকশা। বাংলাদেশের আগামীর মুক্তির মার্কা রিকশা, ইনকিলাবের মার্কা রিকশা, আজাদীর মার্কা রিকশা, 11 দলের মার্কা রিকশা, ফুলপুর তারাকান্দার মার্কা রিকশা, ইসলামের মার্কা রিকশা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রিকশা মার্কা, রিকশা মার্কা, রিকশা মার্কা, রিকশা মার্কা, রিকশা মার্কা, রিকশা মার্কা। সেই মেহনতি মানুষের প্রতীক, বাংলার মানুষের নতুন ভাগ্য গড়ার যানবাহন, বাংলাদেশের জাতীয় যানবাহন রিকশা প্রতীক আপনাদের নেতা মুফতি মোহাম্মদুল্লাহর হাতে তুলে দিয়ে আমি রিকশা আপনাদের কাছে আমানত রেখে গেলাম। এই রিকশা আপনারা সংসদে পাঠাবেন, এই রিকশা সংসদে পাঠাবেন। এই রিকশা 12 ফেব্রুয়ারি আপনারা দলক বিপ্লবের মাধ্যমে সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।